হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। ওয়েলকাম টু মাই চ্যানেল ইটস রিভিউ টাইম। আর আমার সঙ্গে আছে আমার ইউটিউব কমিউনিটির একজন বন্ধু, স্পেশাল ফ্রেন্ড দেবজ্যোতি, মানে যাকে আপনারা মুভি বাব দেবজ্যোতি হিসাবেও চেনেন। তো কেমন আছিস আগে বল। কেন এগুলো প্রিটেন্ড করিস বল তো? 2 মিনিট আগে কথা হলো, কোনো কন্টেন্টও নেই। এইসব বলে এই ছেলেটা নিজের ভিডিওতে এইসব বলে এই ছেলেটা ওয়াচ টাইম পায়। আমি কিন্তু আজকে আমি তোর মুখোশটা খুলে দেবো, ঠিক আছে? এইসব কেমন তোর সাথে হোয়াটসঅ্যাপে সারাদিন কথা না, আমাদের ভদ্রতা তো দেখায় ভাই, ভদ্রতা তো দেখায়। কি এইসব করে মানে জানুক লোকে, লোকে জানুক। যাই হোক, তুই কেমন আছিস জেনে আমার দরকার নেই। আমি ভালো নেই রে, জ্বর আমার, জ্বর। আচ্ছা, তো আজকে পডকাস্ট করছি তোর সাথে, এবং প্রচুর লোক বলছিল এটা যে কবে আসবে পডকাস্ট, কবে আসবে পডকাস্ট। তো ফাইনালি করার টাইম দিয়েছে দেবজ্যোতি, থ্যাংক ইউ তার জন্য। অনেক দিন বাদে টাইম বলিস না, তোরই টাইম হয় না। আমি তো বলি আমি অ্যাভেলেবল। কেন মিথ্যে কথাগুলো বলিস? কেন তোমার মিথ্যে কথা বলা হয় না? এবার আমরা টপিকে হচ্ছে আজকে যেটা আমি খুব সিরিয়াস টপিক নিয়ে আজকে আলোচনা করবো, ঠিক আছে? কোনো ইয়ার্কি ছাবলামি না। এবার যেটা প্রথম প্রশ্ন আমার তোর কাছে, 2026 সালে হ্যাঁ সিপিএম ফিরবে কিনা 2026 সালে আমাদের ওইটা আলোচনা না করলেও লোক জানে, হোয়াট এভার। এবার ব্যাপার হচ্ছে যে প্রথম আমার যেটা প্রশ্ন তোর কাছে, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির লাস্ট সুপার হিরো বলছি, লাস্ট হিরো তুই কাকে ধরবি? দেবদা জিদ্দা, অবশ্যই জিদ্দা, তারপরে দেবদা। তারপরে অনেকগুলো বছর পেরিয়ে গেছে দেবজ্যোতি, অনেকগুলো বছর, হিরো তৈরি হলো না কেন? দেখ, জিদ্দা এসছে 2002 সালে, সাথী ব্লকবাস্টার ছিল, আমাদের সবার মনে আছে। 2006 সালে দেবদা এসছে, বাট প্রথম হিট সিনেমা ছিল 2007 সালে। অগ্নিশপথ অতটা সাকসেসফুল ছিল না, তারপরে আই লাভ ইউ, মন মানে না, প্রেমের কাহিনী, এগুলো সাকসেসফুল হচ্ছে। সেই সময়টা কি হচ্ছে, আর্লি 2000 থেকে রিমেক ফেজ হচ্ছে। এবার ধর আজকে দেবদা বা জিদ্দা, তারা রিমেকের মধ্যে তারা কিন্তু একটা ব্যক্তি সত্তা অ্যাড করতে পারছে। আজকে কিন্তু আমরা যখন সাথী দেখি, আমাদের কিন্তু মনে হয় না যে আমরা একটা রিমেক সিনেমা দেখছি। জিদ্দা সেখানে তার পারফরমেন্সে সেটা একটা রিমেক সিনেমা হলেও তার একটা ইউনিক সত্তা কিন্তু অ্যাড করতে পারছে। দেবদাও কিছুটা পেরেছিল, যদিও দেবদা, আমি বলবো দেবদার থেকে জিদ্দা অ্যাজ আ অভিনেতা বেটার। সেই বিষয়ে হয়তো অনেকে রেগে যাবে, বাট এটা ফ্যাক্ট। দেবদাও নিজের মতো একটা সত্তা অ্যাড করছে, দেবদার যে প্রেজেন্সটা ছিল। এবার তুই যখন রিমেক সিনেমা করছিস, কি হচ্ছে বলতো, আমরা এখন উত্তম কুমারকে ভাবি, তার একটা সার্টেন ম্যানারিজম আছে, তার একটা সার্টেন স্ক্রিন প্রেজেন্স আছে, সেটা সব সিনেমাতেই থাকে। উত্তম কুমার যে রোলটা করতো, সেটা সৌমিত্র চট্টোপাধ্যায় কোনোদিন করতে পারবে না। সৌমিত্র চট্টোপাধ্যায় পিওরলি অ্যাজ অভিনেতা হয়তো উত্তম কুমারের থেকে অনেক বেটার, কিন্তু উত্তম কুমারের রোলগুলো সৌমিত্র চট্টোপাধ্যায় করতে পারবেন না, বিকজ হিরো কাইন্ড অফ ম্যানারিজম রাখতো। এক্স্যাক্টলি, ওই স্ক্রিন প্রেজেন্সটা, ওই ম্যানারিজমটা, ওই যে আমি নায়ক, আমার দিকে সবাই তাকাবে, ওই জিনিসটা কিন্তু রেপ্লিকেট করাটা চাপ। এবার কি হচ্ছে, আমাদের যখন তার পরবর্তী যে হিরোটা আসছে, সেটা তারা কি করছে, তারা রিমেক সিনেমা করছে, তাদের ম্যানারিজমটা কিন্তু সাউথের হিরোদের মতনই হয়ে যাচ্ছে। তো তারা যখন একটা মহেশবাবু সিনেমা করছে, তারা ওটাকে রেপ্লিকেট করার চেষ্টা করছে। যারা এখন থালাপতি বিজয়ের সিনেমা রিমেক করছে, তা সেটাকে রিমেক মানে সেটার মতো হচ্ছে, এবং কোনো নিজস্বতা থাকছে না সিনেমাটার মধ্যেও, কোনো নিজস্বতা থাকছে না, এবং হিরোদেরও আলাদা করে কিন্তু মানে কোন রকম প্রেজেন্স তৈরি হচ্ছে না, যেটা দেবদাও করতে পেরেছিল, জিদ্দাও পেরেছিল, দেবদাও পেরেছিল। সেটা কিন্তু হচ্ছে না, যেন দর্শকের মধ্যে দেখ রেজিস্টার করতে পারছে না। ধর আজকে সোহম দা বা অঙ্কুশ দা, তারাও তো বহু বছর ধরে সিনেমা করছে, তারা সেই সাকসেসটা বড় হওয়ার পর সোহমদা কিন্তু বেশ ভালোভাবে স্টার্ট করেছিল ক্যারিয়ারটাকে। সিনেমা দিয়ে সে কিন্তু একটা পিক আপ নিয়েছিল, যে আমরা দেখতে পাচ্ছিলাম যে হয়তো এই মানুষটা একটা বড় জায়গায় গেলেও যেতে পারে, কিন্তু তারপরেও গিয়ে দেখলাম যে কোথাও একটা থেমে গেল, হিরো আর তৈরি হলো না। এবার সেটার জন্য আমি ভাই দায়ী করবো রিমেক সিনেমাকে, যেটা বললাম যে তোমার কোনো নিজস্বতা নেই, তোমার সিনেমাতেও নিজস্বতা নেই, তুমি হিরোকে যেভাবে প্রেজেন্ট করছো সেটাতেও নিজস্বতা নেই। তো তোমার যতদিন অবধি ওই কন্টেন্টটা, যতক্ষণ অবধি আমরা অরিজিনাল কন্টেন্টটা দেখছি না, ততক্ষণ আমরা রিমেকটা দেখে খুশি থাকছি, ততক্ষণ অবধি তোমার হিরো চলছে, তোমার সিনেমা চলছে, তারপরে আর চলছে না।
এবং আর আমাদের সমস্যাটা কি বলতো, আমরা না মানে থেকেও শিখি। যখন রিমেক সিনেমাটা চলা বন্ধ হয়ে গেল, আমরা দেবদাকে কি করলাম, যে দেবদা আর কি একটুখানি নিউ এজ কমার্শিয়াল সিনেমার দিকে মুভ করে গেল। জিদ্দা রিমেক করলো, আর জিদ্দার ব্যাপারটা আলাদা, জিদ্দা সেই স্টারডামটা আছে, আছে আছে, ওই অন্যরাও অরাটা আছে, সেই অরাটা আছে। অন্যরাও কিন্তু রিমেকই করতে থাকলো, তারা কিন্তু নতুন চেষ্টা করলো না বেশ কয়েক বছর ধরে। তুই যদি দেখিস 2013-14 পরে রিমেক সিনেমা কিন্তু চলে না, চলেনি। তারপরে তুই দেবদাও দেখবি, শিফট করে গেল একটু, মানে নিজের প্রোডাকশন হাউস খোলা, কিন্তু ককপিটের তারপরে মতো দেখবি তুই কবিদের মতো সিনেমা। বনি সেনগুপ্ত বল বা যশ দাশগুপ্ত বল, এরা কিন্তু রিমেকই করে গেছে। 2018, 19, 20 অনেক সিনেমা আছে লকডাউনের সময় ডিলেড হয়ে গেছিল, 21-22-এ অনেক রিমেক সিনেমা এসেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো নিজের পায়ে কুকুর মারা, তাই না? মানে এটার জন্য তো কেউ দায়ী নয়। যখন তুমি দেখছো যে দর্শক একটা প্রোডাক্ট রিজেক্ট করে দিয়েছে, বড় স্টাররা অন্যদিকে মুভ করে যাচ্ছে, তো তুমি কেন নিজেকে ইভলভ করা, তুমি আগে দুটো সিনেমা হিট দিয়েছো এই ফর্মুলাতে, বলে তোমাকে পরের 20টা সিনেমা, মানে এটা তো মানে না শেখা, না শেখা, না শেখা। এবং আরেকটা জিনিস আমি তোর থেকে জানতে চাইবো, এই যে হিরো তৈরি না হওয়া, মানে এর পেছনে তুই যেরকম বললি যে রিমেক সিনেমাকে তুই দায়ী করছিস এবং সেই জন্য হিরো আর পরবর্তীকালে তৈরি হয়নি, তোর কি মনে হয় যে ইকুয়ালি রাইটার আমাদের এখানে তৈরি হয়নি বলেও কি হিরো কোনো তৈরি হলো না? কারণ হিরোর মুখে যে পাঞ্চ লাইন গুলো দরকার থাকে, মানে এই যে ডায়লগ গুলো, ভাই মারবো এখানে লাশ পড়বে শ্মশানে, অথবা জিদ্দার ডায়লগ, দেবদার ডায়লগ, হ্যাঁ, যে ডায়লগ গুলো বলে বলে দেবদা জিদ্দা এরা এসছে উঠে আমাদের সামনে, ওই ডায়লগ গুলো লেখার রাইটার তৈরি হয়নি আজ অব্দি, এবং সেই মাস মুভি আমাদের এখানে কেউ এখন লিখতে পারে না, সেই জন্য কি হিরো আর তৈরি হলো না আগামী দিনে? দেখ এটা না পুরোটা একটা ইন্টারকানেক্টেড বিষয়। ডার্কে ডায়লগ ছিল না, এভরিথিং ইজ কানেক্টেড, এটাও তাই। এটা একটা পুরোটা দেখ ইকোসিস্টেম। আমাদের কি হচ্ছে, আমাদের ভালো রাইটার নেই, ভালো রাইটার নেই মানে কি আমরা ইউনিক স্ক্রিপ্ট পাচ্ছি না। ইউনিক স্ক্রিপ্ট পাচ্ছি না বলে আমাদের কি করতে হচ্ছে, আমাদের দেখতে হচ্ছে সাউথ ইন্ডিয়া কোন সিনেমাটা চলেছে সেটা রাইটস কিনে সেটাকে একদম পুরো কপি পেস্ট করে দাও, যেটা হয়েছে 2007-8-এর পর থেকে, যেটা বহু বছর ধরেই হয়েছে। এখন যাই হোক কমে গেছে, একেবারে হয় না, এখনো হয়, বাট যাই হোক থ্যাঙ্কফুলি কমে গেছে। এবার কি হচ্ছে, তুমি যখন দেখে দেখে প্রোডাক্টটা বানাচ্ছ, তোমার কাছে ডাইরেক্টর তৈরি হচ্ছে না, কারণ ওই ইউনিক ক্রিয়েটিভ সত্তাটাকে ফুটিয়ে তুলবে, তার জন্য একটা ইউনিক ক্রিয়েটিভ ভয়েস লাগে। আমি যেটা একটা উদাহরণ দিচ্ছি, তরুণ মজুমদার আলো বানিয়েছিলেন, হ্যাঁ, আলো আর তার আগের সিনেমার মতো 8 বছরের গ্যাপ ছিল, কারণ তরুণ মজুমদারের কাছে অনেকে রিমেকের স্ক্রিপ্ট নিয়ে যেত, তরুণ মজুমদার করতে চান, ঠিক আছে? কারণ প্রথমত তরুণ মজুমদার তার তো ডাইরেক্টোরিয়াল লেভেলটা অনেকটাই উপরে, আমি সেটা তুলনাও করবো না, বাট তাছাড়াও তিনি বলেছিলেন যে এগুলো তো আমার বলার মতো গল্প নয়। একদম একদম, ডাইরেক্টরের তো তুমি যখন সিনেমা রিমেক বানাচ্ছ, ইউ আর টেলিং সামওয়ান এলসেস স্টোরি ফান্ডামেন্টালি, একদম। তাই না? তো এই জিনিসটা তুমি যখন তোমার রাইটার তৈরি হচ্ছে না, মানে তোমার গল্পটাতে আমাকেও তো বিশ্বাস করতে হবে, অ্যাজ আ পার্সন আমাকেও তো ট্রাস্ট করতে হবে গল্পটাতে। তো হ্যাঁ, তো হলো না, সেই জন্য ডাইরেক্টর তৈরি হলো না। তৈরি হলো কি, চক্রবর্তী প্রিন্টার্স, যাদব স্ক্যানার্স, এগুলো তৈরি হলো। জেরক্সের দোকান পর 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 তৈরি হলো, তারাও জেরক্স করতে থাকলো। এই জন্যে এটা হলো। এটার জন্য কি হলো, হিরোরাও তাদের নিজেদের ইউনিক সত্তাটা দেখানোর জায়গাটা পেল না, যেটা আমি প্রথমেই বললাম, যে আজকে একটা উত্তম কুমার, সেই সময় তিনি যে সিনেমাগুলো করেছিলেন, ভারতবর্ষে সেই সিনেমাগুলো তৈরি হতো না। সেই সময় উত্তম কুমারের বেশিরভাগ সিনেমা তো হিন্দিতে রিমেক হয়েছে, সাউথে রিমেক হচ্ছে। কেন হয়েছে? বিকজ ইটস অ্যান ইউনিক প্রোডাক্ট, ইটস অ্যান ইউনিক প্রোডাক্ট। ফান্ডামেন্টালি বাংলা সিনেমার যেটা সমস্যা হয়ে দাঁড়ালো, ইভেন এখনো যেটা সমস্যা, বেঙ্গলি ফিল্মস ডোন্ট অফার এনিথিং ইউনিক, এক্স্যাক্টলি। এই জিনিসটাই আমরা দেখে দেখেই বানাচ্ছি, আমাদের হিরোরা কারোর মতো হওয়ার চেষ্টা করছে। আজকে রজনীকান্ত যেগুলো করে সেগুলো রজনীকান্ত বলেই জিনিসটা বিলিভেবল লাগে, অন্য কেউ করলে জঘন্য ক্যারিকেচার দেখতে লাগবে, তাই না? একদম, তুই ধর ওরকম ভাবে চুইংগাম খাওয়া, লোকে হাসবে অন্য কেউ করলে, তাই না? একদমই, ওই চশমা ওরকম ঘুরিয়ে পড়া লোকে, সেটাই তো। তুমি অন্যর দেখে করছো, তুমি ম্যানারিজম গুলো, তুমি তোমার যে স্ক্রিন প্রেজেন্স, অন্যর দেখে তুমি ইউনিক কিছু দর্শককে অফার দিতে পারছো না। ইভেন এই জন্য আমাদের দেখি, এবং এটার জন্য প্রচুর টলিউডের যারা আর কি মানে যারা ইন্ডাস্ট্রিতে ইনভলভ আছেন, তারা প্রচন্ড পরিমাণে ভিকটিম কার্ড খেলে।
সেটা হচ্ছে আমাদের এখানে কিছু সিনেমা আসলেই লোকে বলে কপি। আরে ঠিক আছে, এবার লোকে বলবে যে সিনেমাটাকে ছোট করছে, এরা বাংলা সিনেমার পাশে থাকে না। আরে বাবা, লোকে কপি কেন বলছে? কেন বলছে? কারণ সেই জিনিসটা তার আগে দেখা। এটা ফান্ডামেন্টাল প্রবলেম। তুমি নতুন কিছু অফার কর, লোকের তো খেয়ে দেয় কাজ নেই। লোকে তো বহুরূপী দেখে কপি বলেনি, লোকে বর্ণকুলের রূপকথা থেকে কপি বলেনি, বিকজ দে আর ইউনিক প্রোডাক্ট, তাই না? তো এই জিনিসটা প্রচুর লোকে দেখবি করে, মানে হয়তো জাস্টিফাইডলি বলছে, এবং প্রচুর সিনেমাতে তো অ্যাকচুয়ালিতে কপি থাকেও। সেটা নিয়ে বলতে বসলে তো মানে সে তোর আমার বাড়িতে মানে চিঠি চলে আসবে লিগাল। এবং এটা আমার মনে হয় এটা কেন হয়, কারণ আগে তো যখন দেবদা জিততো তখন আমাদের কাছে অ্যাকচুয়ালি নেটের অত ইন্টারনেটের অত অ্যাক্সেসিবিলিটিও ছিল না যে আমি সেই অরিজিনাল ফিল্মগুলো দেখছি। তো আমি যেটা পাচ্ছি তো আমার সেটাই ভালো লাগছে দেখে। পরবর্তীকালে যখন দেখছি আমি অরিজিনাল গুলো, যখন আমার কাছে ইন্টারনেট মানে অ্যাক্সেসেবল হয়েছে, তখন অলরেডি পাগলু বছরের বিগেস্ট সুপারহিট হয়ে গেছে। তার অনেক বছর বাদে হয়তো আমি অরিজিনালটা দেখছি যে ওকে ফাইন, তো তখন আর তো আর না বা হ্যার জায়গাটা থাকে না, তখন দেবদা হয়ে গেছে। কিন্তু শেষের দিকে রিমেক সিনেমা চলেন, বিন্দাস এভারেজ হিট ছিল, যোদ্ধা বক্স অফিসে ফ্লপ ছিল। তো এই নয় যে দেবদাকে এটা ফেস করতে হয়নি, দেবদা টাইমে সরে গেছিল। এটা দেবদাকে ক্রেডিট দিতে হবে। প্রচুর লোক সময় সরে যেতে পারে, এবং আজকে এই জন্য দেবদা সব থেকে বড় স্টার। তোমাকে তো ক্রেডিট দিতে হবে, লোকটা রিমেক করে উঠেছে, বাট সময় মতো যখন রিমেক চলা বন্ধ হয়ে গেছে, যখন লোকে অরিজিনাল গুলো দেখতে শুরু করলো, তখন লোকটা কিন্তু সরে গেছে, শিফট করে গেছে। এই জিনিসটা মানে এটা ফান্ডামেন্টাল প্রবলেম। আমি দেখেছি প্রচুর টলিউডের লোক, ওই তোমরা বাংলা সিনেমাকে সাপোর্ট করো না, দেখলেই কপি বল। আরে বাবা, লোকে কেন বলছে সেটা দেখো, তুমি নতুন তো কিছু দেখাতে পারছো না, তাহলে এটা তো হবে। এবং কেউ মানিক বাবুর মেঘ দেখে বলেছে এটা কপি? না না। কেউ বেলাইন দেখে বলেছে এটা কপি? বলেনি, কারণ দে অফার সামথিং ইউনিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইভেন যারা এই কথাটা বলে না যে তোমরা বাংলা সিনেমার পাশে থাকো না, যখন আমি বাংলা সিনেমা দেখতে যাই দেখি তাদের মধ্যেই কোনো লোক আসেনি। আরে আমরা পাশে থাকি না, তবু আমরা দেখতে গেছি হলে। অ্যাকচুয়ালি আমরাই পাশে থাকি, আমরা বাংলা সিনেমার পেইং কাস্টমার, যেটার থেকে দুঃখের কিছু হয় না, মানে বাংলা সিনেমার স্ট্যান্ডার্ড। আমি তুই পেইং কাস্টমার। হ্যাঁ, আমরা ফেসবুকে বসে 10 পাতা লিখছি, তারপরে বাংলা সিনেমা দেখতেও যাচ্ছি না, সেটা করি না আমরা। এখানে এসে অনেকে লিখবে যে তোমরা তো টাকা রোজগার করছো। আমি এখানেই বলে দিই, আমার ইউটিউব থেকে এখনো অব্দি আর্নিং, ড্রাম রোলে তুই একটা লাগিয়ে দিস, ঠিক আছে, সাসপেন্স তৈরি করার জন্য, জিরো, পুরো জিরো। তো আমি যদি আমি ধরেও নিই যে এটা কোট আন কোট আমি এখানে টাকা রোজগার করতে এসেছি, এটা ওয়ার্ল্ডের সব থেকে বাজে বিজনেস আইডিয়া, কারণ আমি লস ছাড়া কিচ্ছু দেখিনি। আমিও, মানে অনেকে কমেন্ট করবে, আমি সেই জন্য আগেই বলে দিলাম। তো ঠিক আছে, খুব ভালো বললি তুই। এবং তুই এবার তোর ফেভারিট একটা কোয়েশ্চেন করবো আমি, যেটা শুনেই তো চোখ আমার ফেভারিট কোয়েশ্চেন তো একটাই, সেটা হচ্ছে সিপিএম ঘুরে দাঁড়াবে কিনা, এইটাই। এ ভাই, এ কি শুরু করেছে! না, সিপিএম এর কথা বলছি না, যেইটা তোর কাছে প্রশ্ন, শাকিব খানের বরবাদ আসছে, হ্যাঁ, মনমে লাড্ডু ফুটা, দেবজিৎ আর দাগি আসছে। আমি দর্শককে দুটো জিনিস গুগল করতে বলবো, ঠিক আছে? সেটা হচ্ছে কোয়েশ্চেনটাকে করে নি, বলছি বরবাদ আসছে শাকিব খানের, আর দাগি আসছে আফরান নিশোর, এই দুটো নিয়ে তোর কি মতামত? এবার তুই বল। প্রচন্ড এক্সাইটেড, রাতে ঘুমাতে পারছি না। শোন, তুই থাম, আমি দর্শককে, আপনারা একটা জিনিস গুগল করবেন, সেটা হচ্ছে 1930s চিপ লিকার, ঠিক আছে, আমেরিকাতে তৈরি হতো, কারণ সেই সময় হচ্ছে ব্যান ছিল, ঠিক আছে, সেই সময় লিকার ব্যান ছিল। তো লোকে কি করতো, লোকে চিপ বুটলেগ লিকার বানাতো, নিজেদের বাড়ির বাথটাবে সাবান টাবান এইসব করে লিকার বানাতো। আপনারা গুগল করতে পারেন। তো মানে আমাদের বরবাদ হচ্ছে ওই প্রোডাক্ট, ঠিক আছে? আমাদের যখন মানে ওটা হচ্ছে অ্যানিমালটা যদি অ্যাকচুয়াল মদ হয়, তো ওটা হচ্ছে বুটলেগ বরবাদ। তো এবং ওটা দেখার জন্য প্রচন্ড, মানে আমি রাত্রে ঘুমাতে পারি না অনেক সময়, মানে কি বলবো, 3-4 বার বাথরুমে যেতে হয়। এই পার্টটা কাটবি না, ঠিক আছে?
এগুলো মানে না, না। না, অনেকেরই তো এরকম মানে নিশুতি রাতে ডাক ফাক এই জাতীয় সমস্যা ভোগে। আমি ভুগতাম না, আমার জীবনে এই জাতীয় সমস্যা ছিল না। এই দুটো ট্রেলার দেখার পরে আমি ভুগছি। না, শাকিব খান কিন্তু দেবজ্যোতির ফেভারিট হিরো, মানে ও হ্যাঁ, কিন্তু একদম একদম একদম। হ্যাঁ। আহ, আমি জানি না, জেনারেলি আমার ওই আপনারা বরবাদের কিন্তু প্রজেক্ট। প্রহিবিশন এরা লিকার গুগল করবেন, তা না হলে জোকটা পুরো মাঠে মারা যাবে, ঠিক আছে? প্রহিবিশন এরা লেকার গুগল করবেন। ওটা ইজ টু বরবাদ, যেটা অ্যানিমাল, মানে একদম এটা হচ্ছে বুটলেগ, ওটা হচ্ছে অ্যাকচুয়াল মড। এবং বাড়িতে ট্রাইও করতে যাবেন না দয়া করে, যদি কারোর বাড়িতে বাথটাব থাকে। আমাদের তো মিডিল ক্লাস বাড়ি, টাওয়ার, যাই হোক বল তুই। এবং তাও তো এখানে দেবজ্যোতি সুগার কোটিং করে বললো জিনিসটাকে, ওইখানে তো ছাড়, বাদ দিলাম। আচ্ছা, দাগি দাগি দেখেছিস? দাগি কিরকম লাগলো? দাগি যে টিজারটা এসছে। না, দাগির টিজারটা কিন্তু খারাপ না, মানে অন্তত কোথাও থেকে কপি বলে তো মনে হলো না। দাগির যে গল্পটা, ওটা হচ্ছে 7 বেসিক প্লটস এর, সেটা হচ্ছে রিবার্থের স্টোরি। মানে উই সি আ ক্যারেক্টার গোয়িং আ র্যাডিক্যাল ট্রান্সফরমেশন। আমি যদি দর্শকদের উদ্দেশ্যে ছোট করে বোঝাই, আয়রন ম্যান সিনেমাটা আমরা দেখেছিলাম, উই স ফ্লড ম্যান ট্রান্সফর্ম। রবার্ট ডাউনি জুনিয়রের ক্যারেক্টারটা প্রথমে প্লে বয় ছিল, প্রথমে পুরোপুরি রেকলেস ছিল, তারপরে তার কিডন্যাপিং হয়, দেন হি ট্রান্সফার্স টু বিকাম দ্য ফার্স্ট সুপার হিরো আয়রন ম্যান। ঠিক আছে? দ্যাট ইজ ইন আ নাটশেল, খুব ছোট করে বললে, রিবার্থের স্টোরি। আমরা এখানে দেখবো একজন সাধারণ মানুষ, যে হয়তো কোনো কারণে সে হয়তো মানে জেলে, তো তাকে মিথ্যা কেসে ফাঁসানো হতে পারে বা কিছু হতে পারে, তার এগেনস্টে ষড়যন্ত্র হতে পারে, তাকে জেলে গেছে। সে জেলের গিয়ে কি হচ্ছে, কোট আনকোট দাগি হয়ে যাচ্ছে। আমরা বাংলাতে এই কথাটা বলি যে জেলে গেলে দাগিয়ে আসা। এবং দাগি কি হচ্ছে, আসামি, হ্যাঁ। জেলে গিয়ে তার ট্রান্সফার হয়ে যাচ্ছে, সে ট্রান্সফর্ম হয়ে যাচ্ছে, এন্ড হি ইজ বিকামিং আ মনস্টার। সেটা অনেক বেশি গ্রে একটা ক্যারেক্টার আমরা দেখতে পাচ্ছি। বড় চুল, বড় দাড়ি, অ্যাকশন করছে, যথেষ্ট ভায়োলেন্স আছে ক্যারেক্টারটার মধ্যে। তো গল্প নতুন না, বাট অ্যাটলিস্ট দেখে মনে হচ্ছে না মানে কোথাও থেকে ছেপেছে, মানে অ্যাটলিস্ট ইটস অরিজিনাল। এবং আফরান নিশোন আমি একটা সিনেমায় সুড়ঙ্গ পথে নামিয়ে দেখেছিলাম, সেটা হচ্ছে সুড়ঙ্গ, উইচ ওয়াজ আ গুড ফিল্ম, যেটাতে ওই একই কাস্ট ছিল, আই থিঙ্ক ওই অ্যাক্ট্রেসটাও ছিল। তামা মির্জা, আর তামা মির্জা। হ্যাঁ, তমা মির্জা আর ইয়ে। তো আমি এই আপনার সিনেমাটার জন্য কম্পারেটিভলি দেখ, আমি বরবাদের পেইং কাস্টমার, আমি বরবাদের ফ্রির কাস্টমারও না, ঠিক আছে? তবে আমি হয়তো মানে আমি বলছি, বরবাদ আমি টাকা দিয়ে হলে তো যাবো না, আমি পাইরেসি করেও দেখবো না। আমি হয়তো পাইরেসি করে দেখতে পারি, আমি ভেরি অনেস্ট। আচ্ছা, টাকা তো আমি তোর আচ্ছা। একটার জন্য খরচা করবো না। তুই আমাকে বল তোর কেমন লাগবে। আমার দাগির টিজারটা আমার বেশ ভালো লেগেছে। দাগি দাগির, বলছি। যেমন বললি যে দাগির টিজারে না একটা ওই মিনিমাম যে লুক অ্যান্ড ফিল একটা থাকে না, একটা সিনেম্যাটিক ভিউ, যে হয় না আমি একটা বড় স্ক্রিনে একটা সিনেমা দেখবো, তার ভিজুয়াল অ্যাপিলিংটা তো খুব দরকার আগে ট্রেলারে বা টিজারে। সেই জিনিসটা আমার ভালো লেগেছে। আর আমার কেন জানি না আফরান নিশোকে ভালো লাগে, মানে অ্যাজ হিরো তার একটা না, স্ক্রিন আমি প্রেজেন্স একটা আছে সিনেমায় ওনার particularly। দেখেছি, অভিনেতা হ্যাঁ, হিসেবে বেশ ভালো। মানে আমি শুধু, মানে আমি তার আগের কাজ কি জানি না আমি, বাট না একটা না, আগের সিনেমাতে কাজ না, সুড়ঙ্গতে বেশ। আফরান নিশো যেখান থেকে উঠেছে, আমি যেটা জানি, যতদূর আমি জানি, বাংলাদেশে যে নাটকগুলো হয়, টেলিফিল্ম বা আচ্ছা, নাটক যেগুলো হয়, ওইখান থেকে আমার অ্যাকচুয়ালি আফরান আইডিয়া নিশো নেই। উঠেছে। অপূর্ব, আচ্ছা, আফরান নিশো এরা ওখান থেকেই উঠে এসছে। অপূর্ব এবং কাজে চালচিত্র ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অপূর্ব, আফরান নিশো, ইভেন চঞ্চল চৌধুরীও, মোশাররফ করিমও, আচ্ছা, তারা আগে বাংলাদেশে ওই নাটকগুলো করতো। আমার এই বিষয়ে কোনো আইডিয়াই না, নেই রে। আমি দেখেছি, আমি একটা, এবং ইভেন যখন থেকে চঞ্চল চৌধুরী বা মোশাররফ করিম হইচইতে কাজ করে, তার আগের থেকে আমি ওদেরকে চিনি, কি তারা ভালো অ্যাক্টর, তারা কাজ পারে। তারপরে যখন হইচইতে এসছে তখন আমি তো শখ ভাই, এত ভালো অ্যাক্টর হইচইতে আসছে, সামথিং ইজ ডিফারেন্ট, মানে এবার কিছু একটা হবে। তো এবং তখন সেটা হচ্ছে হলিউডের গোল্ডেন এজ তখন চলছে, যে সফট পর্নের যে ফেজটা, গরিবের ওয়ার্ল্ড বালাজি যখন ছিল, তার পরপরই কিন্তু ওইগুলো আসছে। আমি ওই জন্যই হ্যাঁ হ্যাঁ, দেখিনি। না না, ওইগুলো ভালো, যেরকম কারাগার, কারাগার সিরিজটা খুব সুন্দর একটা সিরিজ। না ভাই, হইচই তারপরে এর গোল্ডেন এজ হচ্ছে ওই দুপুর ঠাকুরপো, অলিভাগ, ওগুলো, ঠিক আছে? তুই এটা বলতে পারবি না। না অনেকে না, গোল্ডেনে অনেকে অনেক যাচ্ছে, গোল্ডেনে যাবার আসছে, ইন্দু আসছে, গোল্ডেনে, লজ্জা আসছে, ইন্দু তাহলে ইন্দু তাহলে আমি আসছে, আবার লজ্জা সাবস্ক্রিপশন আসছে। নেবো। এবং কে আজকে একটা কন্টেন্ট, সিরিজ কে বেরোচ্ছে। কন্টেন্টের জন্য হইচই দেখে ভাই? না, আজকে একটা হ্যাঁ, সিরিজ বেরোচ্ছে যার জন্য আমি খুব এক্সাইটেড, নিখোঁজ, আজকে বেরোচ্ছে খুব সম্ভবত। নিখোঁজ, সরি সরি, ভুল বলছি, নিখোঁজ না, ওই ইয়ে, ডাইনি 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 ডাইনি। আচ্ছা, কে আছে? দেখেছিস তুই ট্রেলারটা ডাইনির?
আরে মিমি চক্রবর্তীর যে ট্রেলারটা বেরিয়েছে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, না না দেখা হয়নি আমার। আউটস্ট্যান্ডিং করেছে ট্রেলারটা। আমি সত্যি কথা বলছি, আমি হইচইয়ের সম্বন্ধে মানে ওরকম কিছু না যে ভালো করলেও খারাপ বলবো যাই এটাকে, ডাইনির ট্রেলার সত্যিই ভালো করেছে। আচ্ছা তুই করে আমাকে জানাস কেমন হলো। আরে আমার ওইসব সাবস্ক্রিপশন শেষ হয়ে গেছে বহু কাল আগে। আচ্ছা, সিকান্দার আসছে, সিকান্দার নিয়ে কি ফিলিং? গান বেরিয়ে গেছে অলরেডি, দুটো টিজার বেরিয়ে আমার গেছে, প্রথম এবং গানটা এখন অতটা যেটা ভালো শোনা লাগে, যাচ্ছে, সেকেন্ড গানটা ভালো, মানে আচ্ছা আমার তুই কি খারাপ জানিস এখন যেটা শোনা যাচ্ছে যে সিকান্দারের একটা এক্সটেন্ডেড টিজারও তারা বার করবে, যেটা হলে নাকি চালানো হচ্ছে, এখনো ইউটিউবে আসেনি। আচ্ছা না দেখ, আমি আমি বলবো এটা ভালো। কারণ কি বলতো, কারণ প্রথম টিজারটা কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট টিজার এসেছিল, সেটা আমি ছেড়ে দিচ্ছি। টিজার যেটা কিছুদিন আগে আনলো ওটা কিন্তু ভালো রিসেপশন পায়নি। তো হ্যাঁ, তারা যে একটা মানে নতুন কিছু করার চেষ্টা করছে, যেটা থেকে ভালো প্রো অ্যাক্টিভ, সেটা আমার একদিক দিয়ে ভালো। কারণ সিকান্দারে এখনো পর্যন্ত আমরা আউটরাইট ভালো কিন্তু কিছু দেখি। মানে অ্যানাউন্সমেন্ট টিজারটা আউটস্ট্যান্ডিং আমার বা সালমান খান লেভেলের কাজ হচ্ছে হ্যাঁ ওইটা। মানে আমি অ্যানাউন্সমেন্ট টিজারটা আমার পার্সোনালি বেশ ভালো লেগেছিল, যেটাতে ওই মিউজিয়ামে ওই জাপানিজ হ্যাঁ 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 যেটা অ্যাটাক করবে জাপানিজ অ্যাসাসিনরা, ওটা আমার বেশ ভালো লেগেছিল। কিন্তু ওটাও মিক্সড রিঅ্যাকশন পেয়েছিল। টিজারটা আমার ভালো লাগেনি, এবং টিজারটা দেখলাম বেশিরভাগ লোকই নেগেটিভই বলছে বা মিক্সড বলছে। গানগুলো মানে প্রথম গানটা তো জহরা যাবি তো প্রচন্ডই নেগেটিভ রিভিউ পাচ্ছিল। সেকেন্ডটা আমার পার্সোনালি ভালো লেগেছে, বাট ওটাও দেখলাম, ওটা নিয়েও যে খুব লোকে উৎসাহ দেখাচ্ছে তা না। তো এখনো তাও পর্যন্ত নয়। আমরা কিন্তু কোনো ভালো কন্টেন্ট পাই আউটরাইট, যেটাকে বলবে না ভাই এটা দেখে এক্সাইটেড লাগছে, সেটা কিন্তু আসছে না। এবার দেখা যাক, তুই যেটা বললি যে এক্সটেন্ডেড টিজার যদি সেটা করতে পারে দর্শকের মধ্যে, সেটা জাগাতে পারে, দেখা যাক। বাট আমার সত্যি কথা বলতে যত দিন যাচ্ছে সিকান্দার নিয়ে আমার আশা বাড়ার বদলে কিন্তু কমে যাচ্ছে, আমি মিথ্যে কথা বলবো না। তোর কি মনে হয় সালমান খানের কি কামব্যাক এটা দিয়ে হবে, নাকি তাকে ফ্যামিলি ড্রামা মানে ফ্যামিলি সিনেমা করাটা তার পক্ষে বেশি মানে বেশি লাভবান হতো বলে মনে হয়? তোর 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 এটাতে কি মতামত? দেখ আমি অনেস্টলি বলবো, আমরা অনেক সময় না এই কথাগুলো বলি যে যখন শাহরুখ খান পাঠানের নিয়ে আসছে, বলছি শাহরুখ খান 2.0, রণবীর কাপুর অ্যানিমাল করছে, আমরা বলছি রণবীর কাপুর 2.0। সালমান খান যখন ওয়ান্টেড থেকে অ্যাকশন করা শুরু করলো 2009-10 ওয়ান্টেড দাবাং ওই সময়টায়, আমরা বললাম সালমান 2.0। ঠিক আছে, আমার কথা হচ্ছে 2.0 হওয়ার আগে একটা তো 1.0 ছিল। শাহরুখ খানকে পাঠান সুপারস্টার বানায়নি, শাহরুখ হ্যাঁ, খানকে সুপারস্টার বানিয়েছে ডিডিএলজে, শাহরুখ খানকে এক্স্যাক্টলি, সুপারস্টার বানিয়েছে দিল তো পাগালে। সালমান এক্স্যাক্টলি। খানকে দাবাং সুপারস্টার বানায়নি, সালমান খানকে সুপারস্টার বানিয়েছে मैंने प्यार किया, সালমান খানকে সুপারস্টার বানিয়েছে তেরে হাম নাম। আপকে হ্যায়। তো 2.0 হওয়ার আগে যে 1.0টা ছিল সেটা আমরা ভুলে যাই। সালমান খান কিন্তু খুব সুন্দর ড্রামাটিক রোলে, ফ্যামিলি ড্রামাতে খুব সুন্দর পারফরমেন্স দেয়, এবং সালমান খানের কমেডি টাইমিং খুব ভালো। আমরা না, এগুলো তুই জাস্ট ভুলে গেছি। তেরে নামের ওই সেকেন্ড ফেজটার কথা বল, যেখানে পাগল হয়ে যাচ্ছে, সেখানে তো কোনো সেটাই, অ্যাকশন নেই, কত সুন্দর হ্যাঁ ড্রামাটিক ভাবে নিজেকে প্রেজেন্ট করেছে। এক্স্যাক্টলি। সালমান খান এই যে এখন মানে হয়ে গেছে যে সালমান খান মানেই মাস অ্যাকশন, এটা ভুল। সালমান খানকে এগুলো স্টার বানায়নি ভাই। সালমান খানকে তুমি আজকে मैंने प्यार किया আর বক্স অফিসটা তুলে এনে তুমি ইনফ্লেশনটা অ্যাডজাস্ট করে দেখো কত টাকা হয়। হাম আপকে হ্যায় কনের ইনফ্লেশনটা অ্যাডজাস্ট করে দেখো, পুষ্পা বাচ্চা তার কাছে। এক্স্যাক্টলি, আমি আমি এক্স্যাক্টলি। আমি 2.1 ই অবসেশনটা বুঝতে পারি না। লোকটাকে স্টার কি বানিয়েছে, সেই লোকটা অ্যাকচুয়ালি সেগুলো পারে বলেই তো সে সেগুলো স্টার হয়েছিল। একদম, একদমই তাই, আমি একদমই তাই। আমি এই অবসেশনটা না মানে আমি আমি কোনোদিন বুঝি না। এই লোক মানে সালমান খান খুব ভালো ড্রামাটিক পারফরমেন্স দেয়, সালমান খান জেনুইনলি ভালো কমেডি করে, আমরা সেগুলো জাস্ট ভুলেই গেছি। আমাদের পার্টনার, সালমান খান মানে হচ্ছে মাস অ্যাকশন। তো সেটা পার্টনারে কত মানে সুন্দর কমেডি পুল অফ করেছিল, হ্যাঁ। দারুণ 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 তো সালমান খানের কমেডি। তুই যেখানে ইয়ে দেখ, আন্দাজ আপনা আপনা দেখ, হ্যাঁ, আন্দাজ আপনা আপনা, হ্যাঁ, আরে আন্দাজ আপনা আপনা, শাহরুখ খান সালমান খান আমির খান। নো এন্ট্রি, তুই দেখ কমিক কমিক টাইমিং দেখ, নো তুই এন্ট্রি, তুই হ্যাঁ। নো এন্ট্রির মতো সিনেমা, তুই বাগবানের মতো সিনেমা দেখ, সেখানে তো সালমান খানের মানে বড় রোলও না, সেখানে না পারফরমেন্স, না না না, একদম, তুই একদমই, মানে একদমই, মনে রাখার মতো পারফরমেন্স। তো একটা একদমই। লোক যে এগুলো পারে, তাকে শুধু অ্যাকশন এই 2.0 3.0, ভাই 1.0 তে যাও।
তাকে অ্যাকচুয়ালি এই সিনেমাগুলো স্টার বানিয়েছিল। তো আমার মনে হয় সালমান খানের কিন্তু এবার একটা কমেডি, ফ্যামিলি, একটু লাইট হার্টেড, যেখানে আমরা না, পুরোনো সালমান খান চেষ্টা যে করেনি তা নয়, প্রেম রতন ধন পায়ের মতো সিনেমা চেষ্টা করেছিল, যেগুলোতে মানে সিনেমাটা ভালো না, ছিল। এবং প্রেম রতন ধন পাল কিন্তু অনেকদিন হয়ে গেল। আমি প্রেম রতন হ্যাঁ ধন পাল হ্যাঁ 2015-16 এসেছিল তো বোধ হয়, হ্যাঁ হ্যাঁ 15-16, ওটাও তো 9-10 বছর হয়ে গেছে। তো সালমান খানকে আমি ভাই অনেস্টলি বলছি, আমি কিন্তু সালমান খানের ফ্যান। এই নয় লোকেরা তো এতক্ষণে গালাগালি দিচ্ছে তুমি সালমান খানকে অ্যান্টি বলছো, এই হয়েছে, তুমি লরেন্স বিষ্ণয়ের ফ্যান, এইসব হয়তো লোকে বলতে পারে, একদমই তাই নয়। আমি সালমান খানের ফ্যান বলেই এগুলো বলছি। আমি কিন্তু 90s 2000s এ সালমান খানের একটু ড্রামা সিনেমা, ফ্যামিলি, কমেডি করছে, একটু লাইট হার্টেড, সবসময় তাকে হিরোইক ভাবে প্রেজেন্ট করা হচ্ছে না, ওই জিনিসটা আমার বেশ ভালো লাগে। আমি ওকে। চাই ওরকম একটা কিছু সালমান খান করুক, করে সালমান খান 1.0 একটা কামব্যাক করুক। আর 2.0 ভাই আমি অনেক দেখে নিয়েছি, রাধে ফাধে অনেক দেখে নিয়েছি, আর 2.0 ভালো লাগছে না, এবার 1.0 তে ফেরা ভালো। ওকে, আজকে যেটা তোকে আমি লাস্ট জিজ্ঞেস করব সেটা হচ্ছে, এই যে আমাদের ইন্ডিয়াতে এতগুলো ইন্ডাস্ট্রি আছে, মানে সব মিলিয়ে বলিউড, টলিউড, তামিল, তেলেগু, মালায়ালাম, আজকের দিনে তুই কোন ইন্ডাস্ট্রিটাকে ফিল্ম মেকিং এর দিক থেকে এগিয়ে রাখবি এবং কেন? মালয়ালম, মালয়ালম এবং মালয়ালম এবং মারাঠি ফিল্ম ইন্ডাস্ট্রির কথা আমি একটু বলবো, সেটাতে পরে আসছি, যেহেতু মারাঠি মার্কেটটা অনেকটা বড়। মালয়ালম ফিল্ম ইন্ডাস্ট্রি দেখ, আচ্ছা আমি তোকে একটা উদাহরণ দিচ্ছি, দৃশ্যমের বাজেট কত ছিল বলতো? আইডিয়া নেই, কিন্তু কত হবে বা কমই হবে? 3.5 কোটি টাকা। 3.5 কোটি টাকা, হ্যাঁ কমই হবে। 2013 সালে যখন দৃশ্যম এসেছিল, হ্যাঁ 2013 সালে দৃশ্যমের বাজেট ছিল, মানে অরিজিনালটার কথা বলছি, মোহনলালের, হ্যাঁ হ্যাঁ জর্জ হ্যাঁ, কুর্তি, ওটার বাজেট ছিল 3-3.5 কোটি মানে টাকা, ঠিক আছে? মোহনলালটা। হ্যাঁ মোহনলাল স্যারের জর্জ কুর্তি, অরিজিনাল যেটা জিতু জোসেফের সিনেমাটা, 2013-তে এসেছিল, বাজেট ছিল 3.5 কোটি টাকা। তুই 2013 সালে বাংলা সিনেমায় দেখ, সেই সময় কি তৈরি হচ্ছে, ওই হিরো 420, খোকা 420, তারপরে বস 2, সেগুলোর বাজেট এর থেকে বেশি হতো, সেগুলো 5-6 কোটি টাকা করে বাজেট হতো। ওরা 3.5 কোটি টাকা দিয়ে দৃশ্যম বানিয়ে, কারণ তার আগে অব্দি তুই যদি 2000 সালে 2000s এ দেখিস, মালায়ালাম ফিল্মের কিন্তু অবস্থা খুব খারাপ ছিল। হ্যাঁ লোকে ওটা অনেকে জানে না, এটা 2000s এ মালায়ালাম সিনেমা প্রায় দরজা বন্ধ হয়ে যাওয়ার মতো ছিল, ঠিক আছে? দৃশ্যম দিয়ে কামব্যাক হচ্ছে। তো তারা 3-3.5 কোটি টাকা দিয়ে একটা দৃশ্যমের মতো সিনেমা 2013 সালে তারা যে বানিয়েছিল, তখন দর্শক এতটা ইভলভ হয়নি, তখন নেটফ্লিক্স আসেনি, লোকের এক্সপোজার এত বাড়েনি, তারা এটা করে কিন্তু করছে, এবং তারা কিন্তু কনস্ট্যান্টলি কন্টেন্টটাকে করে। ধরো একটা ব্রাহ্মা ইউগামের মতো সিনেমা, এটা অন্য হ্যাঁ, কোনো স্টেটে হিট হবে? হবেই না, না লোকে ওটাকে আর্ট ফিল্ম বলবে, এক্সপেরিমেন্টাল ফিল্ম বলে দূরে সরিয়ে দেবে, কেউ হয়তো মুষ্টিমেয় লোকজন দেখতে যাবে। ওরা কিন্তু ওটাকে হিট করাচ্ছে। তো ওদের হিট করা। অডিয়েন্স এবং ফিল্ম ইন্ডাস্ট্রিও সেই রকম কন্টেন্ট বানায়, এটা ভেবে বানায় না যে দর্শক বুঝবে না, এটা হবে না, ওটা হবে না, লোকের মাথার উপর দিয়ে চলে যাবে। তারা অ্যাকচুয়ালিতে ভালো কন্টেন্ট বানায় এবং লোকে অ্যাকসেপ্টও করে, রেসিপ্রোকাল একটা বিষয়। তাই মালয়ালামকে এগিয়ে রাখবো। আর তা বাদ দিয়ে অনেস্টলি আমি তামিল তেলেগু অতটা দেখি না, মানে আমার আইডিয়াও কমই আছে। না, আমারও মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রিকে আমিও এগিয়ে রাখবো, কারণ হচ্ছে তোর ওই যেটা বললি যে কম বাজেট, এই যে আমরা প্রত্যেক সময় না একটা খুব মানে মানে গাওনা গাইতে শুনি যে আমার বাজেট নেই তাই আমি করতে পারলাম না না। না, আরো একটা কথা আমি বলে দিই, এটা আমাকে অরিত্র বলেছিল, আমি তাই জন্যই তোকে মানে একদম কনফার্ম বলতে পারি, মালায়ালাম ফিল্মে কিন্তু খুব কম দিনে শুটিং হয়। হ্যাঁ আমাদের এই হ্যাঁ যে হ্যাঁ বাংলা সিনেমায় বলে না যে শুটিং এর দিন কম, বাজেট কম, শুটিং এর দিন কম, বাজেট কম, মানে একটা লক্ষ্মীর পাঁচালির মতো পড়তে থাকে সিনেমা ভালো হ্যাঁ হলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মালায়ালাম সিনেমা তো এই দুটো জিনিস আছে, মালায়ালাম সিনেমার বাজেটও কম, আর মালায়ালাম সিনেমাতে খুব কুইকলি কম দিনের মধ্যেই শুটিংটা হয়। তো একদম। তারপরেও তারা কিন্তু কিষ্কিন্ধা কান্ডাম বানাচ্ছে, তারপরেও তারা দৃশ্যম বানাচ্ছে। তো এই এবং জিনিসটাই। এবং আমার আমার যেটা মনে হয় না, যে আমরা যেরকম লোকের পথ বা পায়ের ছাপটা ফলো করি, যে ও কোন, যেটা তুই বললি এই ভিডিওতে আগে, যে আমরা লোকেরটা দেখে করার এখন অব্দি চেষ্টা করে যাচ্ছি, তারা তাদের কালচারটাকে নিয়েই সিনেমা বানায়। তারা খুব রুটেড, মানে যে আমরা এই প্রত্যেকটা কালচার এই হয়। ইন্ডাস্ট্রি, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি বাদ দিয়ে নিজের হিস্ট্রি, নিজের কালচার নিয়ে সিনেমা বানায়। তুই মারাঠি সিনেমাতে যা, ওদের ম্যাক্সিমাম সিনেমা হচ্ছে শিবাজিকে নিয়ে, সম্ভাজি শিবাজি মহারাজ। মহারাজকে নিয়ে। ওদের সিনেমা, তুই মারাঠি সিনেমা দেখবি, ওখানে গণেশ ঠাকুরকে ইয়ে করা হচ্ছে, হনুমানকে, বজরংবলীকে ইয়ে করা হচ্ছে। ওদের যা কালচার, রুরাল যেসব মহারাষ্ট্রের সমস্যা আছে, জল নেই, যেগুলো মানে ডেকান যে রিজিয়নটা
মহারাষ্ট্রের মধ্যে পড়ে, ওখানে জল টলের সমস্যা, তুই দেখবি ওইগুলোই দেখায়। ওদের সমাজ, ওদের কালচার, ওদের ধর্মবিশ্বাস, ওদের ইতিহাস, ওরা ওটাই দেখায়। আমাদের হচ্ছে এই তো চলো তামিলনাড়ুতে এটা হিট হয়েছে, আমি এটা করি, এটা বাংলা ছাড়া কেউ করে না। এটাই ফান্ডামেন্টাল সমস্যা। তুই ইভেন তুই মানে অসমীয়া সিনেমা দেখ, অসমীয়া সিনেমা আমাদের থেকে কাইন্ড অফ এখন এগিয়ে। হ্যাঁ 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 হ্যাঁ, ওড়িয়া সিনেমা একটা দমনের মতো বানিয়েছে, আমিষের মতো সিনেমা ভাই। আমিষ তো আমিষ দেখে আমি যা মজা পেয়েছিলাম, মানে বলে বোঝানো যাবে না। আমি অনেস্টলি বলছি, আমি জীবনে কোনো সিনেমা দেখে, সিনেমা অনেক বেটার দেখেছি, মজা আমি পাই ওই লেভেলের, মানে নোংরা মজা, মানে নোংরাস্য নোংরা মজা, মানে একদম পুরো মানে বটম অফ দ্য গাটার, মানে পৈশাচিক রকমের মজা পেয়েছিলাম আমি। ঠিক আছে, যাই সেটা আমি ঢুকছি না। তো প্রতিটা সিনেমা ইন্ডাস্ট্রি তাই করে, যে নিজেদের কালচার তারা জানে, তাদের দর্শকরা তারা কি রুচি, তাদের পছন্দ কি, তাদের সমাজে কি চলছে, তারা সেই অনুযায়ী গল্প বানায়। তারা বড় সিনেমাও বানাচ্ছে, তারা ছোট সিনেমাও বানাচ্ছে, তারা অ্যাকশন বানাচ্ছে, কমেডি বানাচ্ছে, সব বানাচ্ছে। আমাদের সমস্যাটা হচ্ছে প্রথমত তো লোকে কমার্শিয়াল সিনেমা কি বোঝে না, সেটা তো একটা অন্য সমস্যা, আমি বাদ দিচ্ছি। আমাদের হচ্ছে ফ্যামিলি ড্রামা, যেটা একটা স্পেসিফিক ডেমোগ্রাফিককে টার্গেট করে। আর দ্বিতীয়ত আমাদের যে কমার্শিয়াল সিনেমাটা হয় সেটা হচ্ছে তামিল তেলুগুতে, আর তা না হলে আগে যে রিমেক সিনেমা হতো সেটা দেখি। তো এই জন্যই বাংলা সিনেমা এইখানে, বাকি ভারতের সিনেমা কত ইভলভ করে গেছে। ভারতের সিনেমা কত ইভলভ করে গেছে, 2010 না। তুমি এখনো একটা খাদানের মতো সিনেমা বানাচ্ছ, সেটা না ফ্যাক্ট, এটা না ফ্যাক্ট। মানে দর্শকও তোকে খিস্তি দিতে হাঁপিয়ে যাবে, বলবে এ তো বলবে কিছু করার নেই। রোজই ছেলেটা বলে আমরাও রোজ কিস্তি দিই, আপনাদের টায়ার্ড লাগবে। আপনারা যা বলবেন একে বলবেন, এই যে তাইজুল না কি রিসেন্ট বলছে এখন আজকাল আবার শুনছি, ঠিক আছে, যা বলবেন একে বলবেন। আচ্ছা না হ্যাঁ বল বল। না আমি বলছিলাম যে মানে আমি খাদানকে চিয়ে করছি না, খাদান যাদের ভালো লেগেছে খুব ভালো কথা। আমি বলছি মানে আমি একটা এক্সাম্পল দিই যে অন্য ইন্ডাস্ট্রিতে কি তৈরি হচ্ছে, আমি সেটা না, বহুরূপী নিজের গল্প বলছে, সেটা আর চারটে ইন্ডাস্ট্রিতে কি হচ্ছে সেটা দেখে বানানো ছবি নয়। এবং আমাদের কালচার সে ঠিক আছে, কালচার আমি বাদ দিচ্ছি না, মানে গ্রাম বাংলাতে এই প্রফেশনটা প্রায় উঠে গেছে, লুপ্ত প্রায়, বাট এটা এক্সিস্ট করতো একটা টাইমে, এবং সেইটাকে তুমি যখন নিয়ে আসছো এবং সেটা দিয়ে একটা থ্রিলারের একটা গল্প তুমি বাঁধছো, ইটস আউটস্ট্যান্ডিং। কেন হতে পারে না, ওটাই আমি বলছি। আমি বহুরূপী 3 বার দেখতে গেছিলাম। একদম ভাই, বহুরূপী দেখার মতোই সিনেমা, এবং বহুরূপী 2 আসছে এবার জানি না কি করবে, সেকেন্ড পার্টটা বার করার দরকার ছিল কিনা আমি জানি না, কিন্তু করছে তারা বার। তুই তো বললি সবকিছু নয়, এটা আমি পক্ষপাতী না একদম। রক্তবীজ 2 তো আছে, রক্তবীজও তো হেভি সিনেমা ছিল। হ্যাঁ হ্যাঁ, রক্তবীজও ভালো সিনেমা ছিল, হেভি সিনেমা ছিল। আমাদের করা উচিত প্রধানের মতো সিনেমা, রক্তবীজের মতো সিনেমা। চল এবার দেবদা ফ্যানরা খুশি হবে। আমার কিন্তু প্রধান হেভি লেগেছিল আমার প্রধান। মালায়ালাম ইন্ডাস্ট্রির তুই বলি সব থেকে এগিয়ে রাখবি, তোর ফেভারিট মালায়ালাম ফিল্ম কি? মানে যেটা তুই এক প্রকার রেকমেন্ডও করবি দর্শককে, যেটা দেখো। আমিও সেটাই ভাবছি। আমি যেগুলো দেখেছি সেগুলো মানে ওয়েল নোন সিনেমা, মানে মুম্বাই পুলিশ, দৃশ্যম, মেমোরিজ, তারপরে এগুলোই, মানে কিষ্কিন্ধা কান্ডাম। হ্যাঁ, রিসেন্টলি যেটা বেরোলে সুরি, আমি তো উচ্চারণ করতে পারবো না, ওই যে সুরিয়া দাসাম, যেটা ওইটা, এগুলোই মানে আমি মানে খুব যে অফ কিল্টার জিনিস আমি মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রিতে দেখেছি সেটা বলতে পারি। রেখা চিত্রম বলে সিনেমাটা আমি রেকমেন্ড করলাম, যারা যারা দেখতে চান দেখতে পারেন। হ্যাঁ, আমার ওটা দেখা হয়নি, এটা তুই আমাকে পার্সোনালিও বলেছিলিস, আমি বলেছিলাম তো। হ্যাঁ, রেখা চিত্রম বলে রিসেন্ট টাইমে কেউ যদি দেখে থাকেন তো আপনারা জানাবেন কমেন্ট করে, আর যারা দেখেননি তারা দেখবেন। আচ্ছা দেবজ্যোতি, খাকিও বেরোচ্ছে হিন্দিতে,
বাংলা একটারা গিয়ে কাজ করছে নেটফ্লিক্স এর মতো একটা ব্যানারের নিচে। খাকি নিয়ে তোর এক্সপেকটেশন কি আছে, এবং খাকি কতটা পলিটিক্যাল জায়গাটা দেখাতে পারবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের, সেটা তোর কি বলে মনে হয়? দেখ, খাকি আমার ট্রেলারটা খুব ভালো লেগেছে, ঠিক আছে, পার্সোনালি আমার খুবই ভালো লেগেছে। এবং আমার মনে হয় যে যেটা একটা ক্রিটিসিজম হচ্ছে না, যে মানে কথার মধ্যে বাংলা টান চলে আসছে, আমি বলবো ওটা ভালো, কারণ বাঙালিরা হিন্দি ওইভাবেই বলে। একটা বাঙালিরা যেভাবে হিন্দি বলবে আর একটা উত্তরপ্রদেশের লোক হিন্দিটা এক বলবে না, তাই না? সেটা তো ওটাই ঠিকই লাগছে, আমি বলবো। আমার এই ক্রিটিসিজমটা আমি একদমই ইয়ে করি না। আমার পার্সোনালি টিজার ট্রেলারটা খুব ভালো লেগেছে, জিদ্দাকে খুব ভালো প্রেজেন্ট করা হয়েছে। মিমো চক্রবর্তীকে কিন্তু বেশ ভালো লাগছে, ভালো লাগছে, ভালো লাগছে, ইন্টারেস্টিং লাগছে মানে দেখে। মিমো চক্রবর্তীর রোলটা অনেকটা কিরকম বলতো, ওই খাকিতে তুষার কাপুরের যে রোলটা ছিল, যে অনেস্ট পুলিশ অফিসার, ওই টাইপের হয়তো একটা রোল হবে। এক্স্যাক্টলি তো আমি ওটার জন্য এক্সাইটেড। মিমো চক্রবর্তী আমার বরাবরই মনে হয় পোটেনশিয়াল ছিল, বাট যাই হোক, সে অন্য ব্যাপার। কেন আমি বলে দিই, খাকি মানে দেবজ্যোতি কিন্তু অক্ষয় কুমারের খাকির কথাটা বললো। হ্যাঁ, অক্ষয় কুমার হ্যাঁ, যেখানে পুরো একই নাম তো। প্রেমে হ্যাঁ, ধাক্কা খাবে, হ্যাঁ, ধাক্কা খাবে। তো হ্যাঁ, জিদ্দাকেও ভালো লাগছে বেশ। ডায়লগ গুলো কিন্তু র রাখা হয়েছে, ডায়লগ গুলো র রাখা হয়েছে। এবং দেখ, যেটা তুই বললি পলিটিক্যাল, যে সময়টা দেখাচ্ছে লেট 90s আর্লি 2000, সেটা কিন্তু বাংলা মানে পলিটিক্স এর ইতিহাসে যথেষ্ট ভোলাটাইল একটা সময়। লোকে মানে বলবে তখন এখন পলিটিক্যাল মানে আর যাই হোক, গোলবদল তখনও হচ্ছে ছিল, এখনো ভোলাটাইলই আছে। না, তো তবুও তখন একটা টালমাটাল অবস্থা চলছে, যে হ্যাঁ, মানে একটা তার আগে চেঞ্জ, একটা পুরুলিয়া চেঞ্জের আর্মস্ট্রং ব্যাপার কেস স্যাপার হয়েছে, চলছে। অনেক কেস হয়েছে। পুরুলিয়া আর্মস্ট্রং কেস নিয়ে আমাদের ওই সিনেমাটা হয়েছিল, বল, জাগ্গা জাসুস। ওটাতে অবশ্য অনেক ফিকশনালাইজ করে দেখিয়েছিল, বাট যাই হোক, সেই সময় লেট 90s আর্লি 2000s তারপরে যে ওই অন্যান্য আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে ফ্রন্টিয়ার রিজিয়নে যে মাওবাদী অ্যান্ড অল দ্যাট, সেই সব ব্যাপার স্যাপারও হচ্ছে। তো এবং এটা যেটা গল্প, এটা ডক এরিয়া দেখ, মানে ভারতবর্ষে তুই যে কোনো জায়গায় চলে যা, ডক এরিয়া কিন্তু বরাবর ইটস আ হটস্পট ফর ক্রাইম। তুই মুম্বাই ডক দেখ, তুই যে কোনো ডক এরিয়া দেখে নে, যে কোনো জায়গায়। তুই হ্যাঁ, ইভেন তুই তামিলনাড়ুর ডক এরিয়া দেখবি, অনেক সিনেমাতে তামিলনাড়ুতে আসে। তো এটা ডক এরিয়ার গল্প বলছে। তো আমার মনে হয় রিয়েল ঘটনাগুলোকে কিছুটা ফিকশনালাইজ করে প্রেজেন্ট করবে। আমাদের দেশের যা পলিটিক্যাল ক্লাইমেট, সত্যি ঘটনাকে সত্যি ঘটনা দেখানো যে নেই। এবং আমার মনে হয় না একটা সিনেমা সেটা দায় আছে। তুমি একটা ভালো গল্প দেখাও। আমি কোনোদিনই মানে হিস্টোরিক্যাল একদম 100% কোন সময় কি হয়েছিল না হয়েছিল, আমাকে ভালো গল্প দেয়। না, যেরকম ছাগাতে লোক বলছিল, মানে হ্যাঁ, মানে হিস্টোরিক্যালি ওটা আবার অ্যাকুরেট নয়। বোকা বোকা ক্রিটিসিজম। হ্যাঁ, মানে তো আমার দায় নেই। আমি সিনেমা দেখতে বসে, আমি থোড়ি ডকুমেন্টারি দেখতে বসেছি। যদি এত জানতে হবে, বা একটা বই পড়ে না। এত তোমার যদি এত হিস্টোরিক্যাল অ্যাকিউরেসি যদি তোমার দরকার হয়, তো আমার অতটা ইয়ে না। আমার যেটা ভালো লাগছে, অবশ্যই এটা একটা নেটফ্লিক্স এর মতো একটা গ্লোবাল প্ল্যাটফর্ম। এখানে এতগুলো বাংলা শিল্পীরা কাজ করছেন, জিদ্দা লিড রোলে, মিমো চক্রবর্তী, আমাদের প্রসেনজিৎ চ্যাটার্জি আছেন, শাশ্বত চ্যাটার্জি, আই থিঙ্ক পরমব্রত চ্যাটার্জি, ও বা যদি আমার মনে হয় পরমব্রত চ্যাটার্জির রোলটা একদমই ছোট হবে, মানে একটা ছোট ক্যামিও টাইপের। ট্রেলারে জাস্ট একটা ঝলক দেখি, যে ট্রেলারে ছিল না সেরকম ব্যাপার। হ্যাঁ, আমি ওই জন্যই বলছি, ওটা ছোট ক্যামিও টাইপের হবে। তো ওরা আমি এক্সাইটেড। শাশ্বত চ্যাটার্জির যে রোলটা, ওটা তো ট্রেলারে দেখলাম খুব প্রমিনেন্টলি দেখিয়েছে। একদম। আচ্ছা, আমি এবার লাস্ট যেটা দিয়ে শেষ করব, আমি দেখছিলাম তুই একটা শর্টস বানিয়েছিলি হইচইয়ের যখন আপকামিং লিস্ট এসেছিল, ভোগ বলে একটা কন্টেন্ট আসছে, এবং যেটা দিয়ে তুই শর্টস বানিয়েছিলি, তুই ওটা নিয়ে কিছু একটা বল। মানে কি তোর মনে হচ্ছে যে আমার যেটা মনে হচ্ছিল, অনির্বাণ ভট্টাচার্যকে দেখে মনে হচ্ছে যে যাদবপুরের লেনিন বোঝানো দাদাই, আর পার্ণ মিত্রকে দেখে মনে হচ্ছিল যে গরিবের গামোড়া। মানে দেবী হিসাবে পার্ণ মিত্রর কি করে ইমাজিন করে এরা? মানে না, প্রথমত দেবী হিসাবে কোনো গল্পে কোনো ইয়ে নেই, দেবী হিসাবে আসবেও না এটা প্রথমত। দেবী যে আই থিঙ্ক সম্ভবত মাতঙ্গী রূপী ছিল, তো মাতঙ্গী বা ষোড়শী যে কোনো একটা ছিল। আমার এক্ষুনি গল্পটা মনে পড়ছে না গল্পটা, বাট আমি মানে আমার দেখে একটু মানে এটা দেখে কি মনে হচ্ছে বলতো, মানে তুই গামোড়ার লুকটা দেখেছিস, বাট তোর সেই প্রস্থেটিকের বাজেটটা নেই, নিয়ে তুই সবুজ রং, এশিয়ান পেইন্ট থেকে সবুজ রং করে দিচ্ছিস। তো জিনিসটা মানে 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 আমরা বলি না, দৃষ্টিকটু লাগছে, দেখে বাজে লাগছে। হয় না, একটা চোখে সুদিং না একদম।
কেননা আমি এত এক্সাইটেড ছিলাম, কারণ ভোগ হেভি গল্প, সানডে সাসপেন্সের ওয়ান অফ দ্য বেস্ট, মানে মানে ভোগ হচ্ছে টপ 5 এর মধ্যে পড়া সানডে সাসপেন্স, এতদিন ধরে যে গল্প বলা হয়েছে সবাই বলবে, এবং মানে বিশাল পপুলার, মানে আমি দেখেছি লোকে বারবার শোনে, আমি কমেন্ট পড়েছি যে আমি বা আমি নিজেই 2-3 বার শুনেছি। তো হেভি গল্প ভোগ, ছোট না, যথেষ্ট বড় গল্প, সেটাকে এতবার ধরে শোনা নিশ্চয়ই তার মধ্যে ব্যাপার আছে, কিন্তু সেটাকে যে কি করবে। আর আমি অভিক সরকারের আমি অন্যান্য গল্প পড়েছি, মানে বিভিন্ন অন্যান্য অডিও স্টোরি প্ল্যাটফর্মে যেগুলোতে অ্যাডপ্ট করে, পড়েওছি, কিছু শুনেওছি। লেখক হিসেবে খুবই ভালো, ও গল্পটা অসম্ভব ভালো, হয়তো কাজটা ভালোই হবে, দেখা যাক, ভালো ভালো লোকজনই আছে। মানে এত চোখে, হ্যাঁ ফার্স্ট লুকটা মানে দেখ, চোখে ভালো লাগার তো একটা ব্যাপার আছে না, চোখে একটা হাই, সেটা মানে বড্ড বড্ড চোখে লাগছে। তো আশা করবো যে মানে হয়তো কাজটা ভালো হবে, আমি চাই কাজটা, আমি দেখবো, এটা দেখবো। আমি ওই শোয়ের কাজ আমি খুব একটা দেখি না, ওদের ওই সিরিয়াল মার্কা কন্টেন্ট, আমি দর্শকও নই, বাট ভোগটা দেখবো। বাট হ্যাঁ, ফার্স্ট লুকটা একদমই, মানে ওটা ড্রপ করারই কিছু দরকার ছিল না। ওকে, চলো, থ্যাংক ইউ দেবজ্যোতি এতটা টাইম দেওয়ার জন্য, পডকাস্টে থাকার জন্য, কথা বলে ভালো লাগলো। আর চ্যানেল দুটো সাবস্ক্রাইব করে নেবেন যারা যারা দেখছেন, যারা যারা ভালো লাগবে, যাদের যা যা ভালো লাগে, আরো কি কি টপিক নিয়ে আমরা কথা বলতে পারি কমেন্ট করে জানাবেন, তার আগামী দিনে আমরা সেগুলো নিয়েও পডকাস্ট করবো। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।